শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান এখানে দেখাবো। এই 2 নম্বর অঙ্কটি বর্তমানে যারা নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে তাদের হিসাব বিজ্ঞানের বইয়ের 2 নম্বর অঙ্ক। আশা করি তোমরা এই পুরোপুরি এই ভিডিওটি দেখবে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা প্রথমে মালিকানা সত্ত্ব বের করব এবং তারপরে আর্থিক অবস্থার বিবরণী এখানে বের করব। শিক্ষার্থীরা, এটা বের করার আগে আমাদের অঙ্কটি এখানে পড়তে হবে। নিম্নোক্ত তথ্যাদি অবলম্বন করে আহমেদ ব্রাদার্সের 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখানে তথ্য দেওয়া আছে মিলে উত্তোলন ও মূলধন যথাক্রমে 20 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা। এই যে মূলধন কিন্তু 10 লক্ষ টাকা, তার ফলে মূলধনটা দেখাতে হবে এখানে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমরা নিট মুনাফা এখানে সবার শেষে আমরা যোগ করব। তার কারণটা কি, অনেক সময় নিট মুনাফা কিন্তু বের করতে গেলে আমাদের কিন্তু ভুল হতে পারে। তো সেটা যদি আমরা সর্বশেষে দেখাই তাহলে শুধু একটা জায়গায় আমাদেরকে কাটাকাটি করতে হবে, আর যদি প্রথমে দেখানো হয় তাহলে কিন্তু টোটালি আমাকে প্রতিটা ধাপ বাই ধাপ আমাকে কাটাকাটি করে সমাধান করতে হবে, অথবা নতুন করে আবার মালিকানা সত্ত্ব তৈরি করতে হবে। কিন্তু আমি অঙ্ক করার সুবিধার্থে আগে থেকে নিট মুনাফা যোগ করে নিলাম। এখন মূলধন এখানে তার সাথে নিট মুনাফা যোগ করলাম। এখন আমাদের এখানে আর কি কি তথ্য আছে অঙ্ক থেকে, যেটা আমাদের মালিকানা সত্ত্বের সাথে এখানে যোগ বিয়োগ করতে হবে। উত্তোলন দেওয়া আছে এখানে, উত্তোলন শুরুতে দেওয়া আছে 20,000 টাকা। দেখি এখানে আরো কোনো তথ্য দেওয়া আছে কিনা। ক্রয় বিক্রয়, ফেরত, মজুরি, বহির্পরিবহন, বিজ্ঞাপন, আয়কর ও অতিরিক্ত মূলধন। এখানে অতিরিক্ত মূলধন আমাদের দেওয়া আছে শিক্ষার্থীরা, অতিরিক্ত মূলধন এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা। আমাকে এই 2 লক্ষ টাকা এখানে যোগ করতে হবে এবং আয়কর দেওয়া আছে এখানে 10,000 টাকা, এটা আমাকে বিয়োগ দিতে হবে। শিক্ষানবির ভাতা ইসলামী, প্রাপ্য হিসাব ও প্রদ হিসাব, ব্যাংক ঋণ 10% ব্যাংক ঋণ, 8% বিনিয়োগ, প্রারম্ভিক মজুদ, ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র এবং বেতন। তাহলে র্যামেলের সাথে যে তথ্যগুলো দেওয়া আছে, মূলধনের সাথে আমাকে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, নিট মুনাফা যোগ করতে হবে, উত্তোলন বাদ দিতে হবে এবং আয়কর বাদ দিতে হবে। এবং সমন্বয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে পণ্য উত্তোলন দেওয়া আছে সমন্বয়ে দেখতে পাচ্ছি। এই পণ্য উত্তোলন আমাকে একবার ক্রয় থেকে বাদ দিতে হবে এবং আরেকবার এই মালিকানা সত্ত্ব থেকে আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। এই তথ্যগুলোই আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। শিক্ষার্থীরা, তাহলে এই মালিকানা সত্ত্ব করার সময় আমাকে যে সমস্ত লেনদেন আমাকে যোগ বিয়োগ করতে হবে সেই লেনদেনগুলো এখানে উপস্থাপন করা হলো। দেখতে পাচ্ছ মূলধন, তার সাথে যোগ নিট মুনাফা, যোগ এখানে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন এখানে 2 লক্ষ টাকা হবে, মাইনাস উত্তোলন, এটা র্যামেলের শুরুতে দেওয়া ছিল 20,000 টাকা, আয়কর র্যামেলে দেওয়া ছিল 10,000 টাকা এবং পণ্য উত্তোলন সমানে দেওয়া ছিল 5,000 টাকা। আমাকে যোগ বিয়োগ করে দেখতে হবে
এখানে নিট মালিকানা সত্ত্বের পরিমাণটি কত টাকা? 10 লক্ষ যোগ 1,67,000 যোগ 2 লাখ। এবার এখান থেকে বাদ দিতে হবে 20,000 টাকা মাইনাস 10,000 মাইনাস 5,000। তো এখানে নিট মালিকানা সত্ত্ব 13,32,000 টাকা বের হয়েছে। শিক্ষার্থীরা, আমার এখানে নিট মালিকানা সত্ত্ব এখানে 13,32,000 টাকা। আমি আরো একবার যোগ করছি। এখানে 10 লক্ষ যোগ 1,67,000 যোগ 2 লক্ষ বিয়োগ 20, 10, 30 এবং 5, 35,000। তাহলে 13,32,000 টাকা আমার মালিকানা সত্ত্ব বের হয়েছে। এখন আমরা দ্বিতীয় যে অংশ আর্থিক অবস্থার বিবরণী, সেই কাজটি আমাকে করতে হবে। তো আমরা জানি আর্থিক অবস্থার যে বিবরণী, সেখানে সর্বপ্রথম আমাকে স্থায়ী সম্পত্তির কাজ করতে হবে। এখন স্থায়ী সম্পত্তি তো আমরা জানি আসবাবপত্র, দালান কোঠা, তারপরে যন্ত্রপাতি, মেশিনারিজ, অফিস সরঞ্জাম এবং এর সাথে কিছু অদৃশ্যমান সম্পত্তি আছে, যেটা নবম দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পত্তির মাঝে অন্তর্ভুক্ত করে থাকি। যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থস্বত্ব, এই জাতীয় সম্পত্তিগুলোকে আমাদের স্থায়ী সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। এখন এই অঙ্কটার মধ্যে আমার স্থায়ী সম্পত্তি এখানে আছে দুইটা। একটা হলো ভূমিও দালান কোঠা, এখানে আছে 4,80,000 টাকা এবং আসবাবপত্র এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা। আচ্ছা, এর সাথে শুধুমাত্র আসবাবপত্র সমন্বয় আসবাবপত্রের পরে 10% অবচয়টা বের করতে বলেছিল। তাহলে এখন কি করব? ওই আসবাবপত্র থেকে আমাকে অবচয় সঞ্চিতি অথবা পুঞ্জীবিত অবচয়টা বাদ দিয়ে দেখাতে হবে। আর ভূমি ও দালান কোঠার পরে যেহেতু কোনো অবচয় বের করতে বলে নাই, সুতরাং এটা সরাসরি আমাকে দ্বিতীয় ঘরে দেখাতে হবে। দেখতে পাচ্ছি এখানে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তিতে এখানে ভূমি ও দালান কোঠা এখানে 4,80,000 টাকা। এখান থেকে আমাদেরকে বিয়োগ দিতে হবে অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি আর পুঞ্জীবিত অবচয় কিন্তু একই কথা। সমন্বয় এটার পরে 10% অবচয় বের করতে বলেছিল। এই অবচয় টাকাটা একবার পরিচালন ব্যয় আমাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং আরেকবার এই যে আসবাবপত্র এখান থেকে বিয়োগ দিয়ে দেখাতে হবে। এখন 2 লক্ষ টাকার পরে যদি আমরা 10% অবচয় করি তাহলে কত টাকা আসে? 20,000 টাকা আসে। সেই 2 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে টোটাল নিট যে আসবাবপত্র সেটা এখানে এসেছে 1,80,000 টাকা। এখন আমাদের এই রেয়া মিলে আর কোনো স্থায়ী সম্পত্তি নেই। এবার স্থায়ী সম্পত্তির পরে দ্বিতীয় যে কাজটি সেটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে 8% বিনিয়োগ এই টাকাটি কিন্তু দেওয়া আছে। 8% বিনিয়োগ এই টাকা দেওয়া আছে 6 লক্ষ টাকা। এই টাকাটা আমাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে দেখাতে হবে।
এখানে স্থায়ী সম্পত্তির যোগফলটা আমাকে তৃতীয় ঘরে নিতে হবে, সেটা আমরা পরে নিব। এখন এই 8% বিনিয়োগ, এখানে 6 লক্ষ টাকা, এখানে আর কোনো কাজ করা যাবে না, শুধুমাত্র এই বিনিয়োগের টাকাটাই আমাদের দীর্ঘমেয়াদী সম্পত্তির মধ্যে অবশ্যই আসবে এবং সেটা দেখানো হলো। তো স্থায়ী সম্পদ, এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে আরো দুটা সম্পত্তির কাজ আছে। একটা হলো চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদ এবং অপরটি হলো অলিক সম্পদ, এবং এই দুটা সম্পত্তির কাজ করতে হবে। চলতি সম্পদটা কিন্তু পরিবর্তনশীল, আবহাওয়া যেরকম পরিবর্তন হয় সকালে দুপুরে রাতে, এটা এক এক সময় এক এক রকম থাকে। চলতি সম্পত্তি কখনো ভ্যানিশ হয় না, তবে এই রূপটা পরিবর্তন হয় আবহাওয়ার মতো। সকালে একরকম টাকা থাকতে পারে চলতি সম্পদে, আবার দুপুরে সেটা টাকার পরিমাণটা হয়তো বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে। এখন এখানে আমাদের ধীরে ধীরে চলতি সম্পত্তির কাজটা করতে হবে। জানি হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, সমাপনী, মজুত পণ্য, যত প্রকার খরচ অগ্রিম আছে এবং যত প্রকার আয় বকেয়া আছে, এগুলোই আমাদের চলতি সম্পত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। তো চলতি সম্পত্তির মধ্যে এখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের 1,20,000 টাকা, মানে দিনাদার। তো প্রাপ্য হিসাবের সাথে একটা কাজ করতে হবে, সমন্বয় দেওয়া আছে, সেটা কুরিন হিসেবে 10,000 টাকা অবলোকন করো। এখন দিনাদারের কাজ সাথে কি কি কাজ করতে হবে এটা নিয়ে কিন্তু এর আগে আমি ভিডিও তৈরি করেছিলাম। তো যে যোগ বিয়োগ করতে হবে দিনাদারের সাথে, এখানে তার মধ্যে মাত্র একটা নিয়ম দেওয়া আছে, সেটা কুরিন। শুধুমাত্র এই নতুন কুরিনটাই আমাকে প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। এক লক্ষ 20,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে নিট দিনাদার, এখানে 1,10,000 টাকা এসেছে। প্রাপ্য হিসাবের পরে এখানে আমি মিলে আর কোনো চলতি সম্পত্তি পাচ্ছি না, যেমন হাতে নগদ আছে, ব্যাংক জমা থাকতে পারে, এরকম কোনো চলতি সম্পত্তি নেই। তাহলে এর সমন্বয় আমার দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 1,20,000 টাকা, যার বাজার মূল্য 1,10,000 টাকা। এই সমাপনী মজুত পণ্য চলতি সম্পত্তির মধ্যে আসবে এবং যে টাকা কম সেই টাকাই এখানে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এখানে 1,10,000 টাকা আসবে। তাহলে সমাপনী মজুত পণ্য এখানে 1,10,000 টাকা। এবার আমার রেয়ামিল এবং সমন্বয় আর কোনো চলতি সম্পত্তি নেই, আমি পুরুষ দেখতে পাচ্ছি আর কোনো চলতি সম্পত্তি নেই। এখন এই যে বিনিয়োগ, এই 8% বিনিয়োগ, এখানে সুদের একটা ব্যাপার আছে। আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য একটা টেকনিক তাদেরকে বলে দিই। কোনো লেনদেনের সাথে যদি পার্সেন্টেজ থাকে, যার মনে করো যে 8% বিনিয়োগ, টাকাটা ডেবিট দিকে দেওয়া আছে, এটার পর আমাকে সুদ বের করতে হবে, তাহলে সেই সুদের টাকা আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে, মানে সেটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। আমি আবার বলছি, টাকা যদি ডেবিট দিকে থাকে এবং সেই লেনদেনের পরে যদি আমাকে সুদ বের করতে বলে, তাহলে সেই সুদের টাকাটা অন্যান্য আয়ের মধ্যে যাবে, মানে ক্রেডিট দিকে যাবে। এবং যে সুদটা আমরা বের করি সেই সুদের টাকা সম্পর্কে যদি রেয়ামিলে আলাদা করে কোনো তথ্য দেওয়া না থাকে, অনেক সময় বিনিয়োগের সুদ বের করলাম, রেয়ামিলে বিনিয়োগের সুদ সম্পর্কে তথ্য দেওয়া থাকে, এরকম যদি দেওয়া না থাকে, তাহলে বিনিয়োগের এখানে যে কয় টাকা বের হবে সম্পূর্ণ টাকা আমার যেরকম আয় হবে, আবার সম্পূর্ণ টাকায় আমাকে বকেয়া ধরতে হবে। এখন আমার রেয়ামিলে কিন্তু বিনিয়োগের সুদ কিন্তু এখানে আলাদা করে কোনো তথ্য দেয়া নাই। তাহলে দেখতে হবে এই 6 লক্ষ টাকার পরে 8% করলে কত টাকা আসে। ছয় লক্ষ টাকার পরে 8% করলে এখানে এসেছে 48,000 টাকা। এই 48,000 টাকা একবার অন্যান্য আয়ের মধ্যে আসবে, আর ওই আয়টা কিন্তু এখনো পাওয়া যায় নাই, মানে বিনিয়োগের সুদটা কিন্তু এখনো পাওয়া যায় নাই।
সম্পূর্ণ টাকায় বকেয়া ধরতে হবে এবং সেটা আয় বকেয়া হলে অবশ্যই সম্পত্তির পাশে দেখাতে হবে। শিক্ষার্থীরা তাহলে প্রাপ্য হিসাবের কাজটি করলাম, সমাপনী মজুত পণ্যের কাজটি করলাম এবং এখানে আমরা বকেয়া যে বিনিয়োগের সুদ সেই টাকাটি এখানে আমরা দেখালাম। তাহলে আমাদের কিন্তু চলতি সম্পত্তির কাজ শেষ। তাহলে আমার স্থায়ী সম্পত্তির পরিমাণ এখানে 6,60,000 টাকা। আর চলতি সম্পত্তির পরিমাণ 2,68,000 টাকা। সর্বশেষ যে সম্পত্তির কাজটি করতে হবে সেটা অলেখ সম্পদ। আমাদের এখানে অলেখ সম্পদের এখানে তথ্য দেয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে যে অলেখ সম্পদ সম্পর্কে যে তথ্যটি দেওয়া আছে সেটা হলো আমার রেয়ামিলে বিজ্ঞাপন, এখানে যে টাকাটি দেওয়া আছে সেটা হলো 50,000 টাকা। রেয়ামিল বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা, সমন্বয় বলা আছে বিজ্ঞাপন 4-5 বছরের জন্য। এখন এই 5 বছরের মধ্যে 1 বছর বাদ দিতে হবে, তার মানে 4 বছরের টাকা আমাকে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে এখানে ধরতে হবে। তো যদি বিজ্ঞাপন 6 বছরের টাকা থাকে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হবে সেখানে 5 বছর। 5 বছর যদি দেওয়া থাকে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হবে সেক্ষেত্রে 4 বছর। আবার 4 বছরের টাকা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বিলম্বিত বিজ্ঞাপন হবে সেক্ষেত্রে 3 বছর, অর্থাৎ 1 বছর বাদ দিয়ে বাকি বছরের টাকাকে আমাকে বিলম্বিত হিসেবে ধরতে হবে। এখন যেহেতু 5 বছর দেওয়া আছে, তো বিজ্ঞাপন এখানে আমার টাকা আছে 50,000 টাকা, তাহলে 50,000কে 5 দ্বারা ভাগ দিলে 10,000 টাকা আসে, আর 4 দ্বারা গুণ করে 40,000 টাকা আসে। সুতরাং আমার বিলম্বিত বিজ্ঞাপন এখানে 40,000 টাকা। তো শিক্ষার্থীরা আমার এখানে সম্পদের কাজ কিন্তু এখানে শেষ। এখানে সম্পদের কাজ শেষ। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অলেখ সম্পদ, এখানে 4টা সম্পদের কাজ শেষ। এখন আমাকে মালিকানা সত্ত্ব ও দায় সমূহ এই কাজটা আমাকে করতে হবে। তো এখানে মালিকানা সত্ত্ব 13,32,000 টাকা। এই তথ্যটা আমি আলাদা করে লিখে নিই যাতে এটা মুছে আমি যেন সহজে ওই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে মালিকানা সত্ত্ব, যেটা আমার উত্তর এসেছিল 13,32,000 টাকা। এই 13,32,000 টাকা আমি সরাসরি এখানে তৃতীয় ঘরে দেখালাম। এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো দীর্ঘমেয়াদী দায়।
দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমার এই অঙ্কে তথ্য দেওয়া ছিল 10% ব্যাংক ঋণ 1/7 এখানে 2 লক্ষ টাকা দেওয়া ছিল। সম্পূর্ণ টাকায় আমাকে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে এরপরে আমাকে চলতি দায়ের কাজটি করতে হবে বা স্বল্প মেয়াদী দায়ের কাজটি করতে হবে। চলতি দায় এবং স্বল্প মেয়াদী দায় কিন্তু একই কথা। তো এখানে আসবে প্রত হিসাব, এখানে 20,000 টাকা দেওয়া ছিল, তো প্রত হিসাব আমাকে 20,000 টাকা দেখাতে হবে। প্রতি হিসাব 20,000 টাকা দেখালাম। সমন্বয় আরেকটি তথ্য দেওয়া ছিল, বেতন এখানে 10 মাস 30,000 টাকা। তার মানে অফিসের স্টাফদের বা কর্মকর্তা কর্মচারীদের 10 মাসের বেতন দেওয়া হয়েছে, 2 মাসের বেতনটা দেওয়া হয় নাই। এই 2 মাসের বেতনটা এখানে বকেয়া হবে, তাহলে সেই খরচ বকেয়া হলে কিন্তু দায়, সেই 2 মাসের টাকা দায় হিসেবে আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন 2 মাসের বকেয়া টাকা কত আসবে? এখানে আমার বেতনের টাকা দিয়েছে 30,000। তো এখানে আমার 2 মাসের বকেয়া বেতন 6,000 টাকা। তাহলে প্রতি হিসাব এখানে 20,000, বকেয়া বেতন এখানে আমার 6,000। দেখতে পাচ্ছ 10% ঋণ, এটা পরে কিন্তু আমাকে সুদ বের করতে হবে। এখন ঋণের টাকা থাকে আমার ক্রেডিট দিকে, তার মানে সুদের টাকা যাবে ডেবিট দিকে, সেটা অন্যান্য ব্যয়। এই সুদের টাকা সম্পূর্ণ কিন্তু আমাকে বকেয়া ধরতে হবে, কারণ এই সুদের টাকা এখনো দেওয়া হয় নাই, ভবিষ্যতে প্রদান করতে হবে। যেহেতু প্রদান করতে হবে আবশ্যিকভাবে, তারপরে এটাকে খরচ বকেয়া হিসেবে আমাকে চলতি দায়ের পাশে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমার 2 লক্ষ টাকার পরে যদি আমি 10% ঋণটা সুদ, ঋণের পরে সুদটা বের করি, তাহলে আমার 20,000 টাকা আসে। এখন বিনিয়োগের সুদ যেরকম 15 বছর বা 1 বছরের টাকাটা আমরা অন্তর্ভুক্ত করলাম, ঋণের সুদটা কিন্তু আমরা 1 বছরের টাকা অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ উনি 25 সালের 7 মাসের 1 তারিখে তিনি ঋণটা নিয়ে আসছেন। তার মানে তিনি বছরের শুরুতে ঋণটা নিয়ে আসেন নাই, যার ফলে 12 মাসের সুদ আমরা ধরতে পারবো না। তিনি যে কয় মাসের ব্যবহার করছেন ওই কয় মাসের সুদের টাকা আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 7 মাসের 1 তারিখ, 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে 20,000 টাকাকে ভাগ 12 গুণ 6 দিলে এখানে 10,000 টাকা আসে। তাহলে শিক্ষার্থীরা আমরা চলতি দায়ের পাশে দেখালাম প্রত হিসাব, বকেয়া বেতন, তারপরে বকেয়া ঋণের সুদ, এটা দেখানো হলো। তো আমাদের এখানে রেয়ামিল এবং সমন্বয় আর কোনো চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এরকম কোনো লেনদেন দেয়া নেই। তাহলে 10,000 যোগ 6,000 যোগ 20,000, তো আমাদের টোটাল চলতিটা এখানে এসেছে 36,000 টাকা। তার সাথে যোগ 2 লক্ষ টাকা যোগ করতে হবে, যোগ 13,32,000 টাকা। টোটাল মালিকানা সত্ত্ব দায় সমূহ এখানে এসেছে 15,68,000 টাকা। দেখি সম্পত্তি পাশে আমার একই টাকা আসে কিনা। 6,60,000 টাকা যোগ 6 লক্ষ টাকা যোগ 2,68,000 টাকা যোগ 40,000 টাকা। হ্যাঁ, আমার দুই পাশ মিলে গিয়েছে, সম্পত্তি এবং দায় ও মালিকানা সত্ত্ব এখানে এসেছে 15,68,000 টাকা।
তো শিক্ষার্থীর এখানে কোনো অনিশ্চিত হিসাব কিন্তু এখানে আসে নাই, এটা উভয় পাশ কিন্তু মিলে গিয়েছে। আর যদি কখনো সম্পত্তি দায়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যদি অঙ্কটি না মিলে, তাহলে প্রথম যে কাজটি করবে সেটা রেমিলের উভয় দিক তোমাকে যোগ করতে হবে। অঙ্কে যে তো রেমিলটা দেওয়া থাকবে, যদি রেমিলটা মিলে যায় তাহলে তোমার অঙ্ক মিলতে কিন্তু বাধ্য। আর রেমিলের ডেবিট আর ক্রেডিট দিকে যদি টাকার পার্থক্য থাকে, যে কয় টাকা পার্থক্য থাকবে ওই কয় টাকা তোমাকে অবশ্যই অনিশ্চিত হিসাব দেখাতে হবে। তার কম বা বেশি হলে তাহলে মনে করতে হবে আমার অঙ্কের মধ্যে কোথাও সমস্যা আছে। আশা করি এখানে আমার স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদের কাজটি, এখানে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হলো সেটা বুঝতে পেরেছি, এবং মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি তার মধ্যে যে লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত হলো সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সেক্ষেত্রে এটা তোমরা অনুসরণ করবে। আজকে তোমাদের সামনে এ পর্যন্তই। তোমাদের সামনে আগামীতেও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।